পরীক্ষা করার ল্যাবে ফোন করে সব সত্যিটা সবার সামনে প্রমাণ করে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী ঈশানীকে বলে, মা আমি আর ছোটবেলা থেকে আমার মাকে পাইনি। আমি কোনোদিনও মিথ্যে কথা বলিনি মা, বিশ্বাস করুন। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি যা বলেছি সব সত্যি কথা বলেছি। ওইদিকে মৌলি মনে মনে হাসতে থাকে। তখনই বাণী বলে, বিশ্বাস করুন মা আমাকে, আপনি বিশ্বাস করুন। তখন ঈশানী বলে, কি করে বিশ্বাস করব তোমাকে আমি? যতবার ভেবেছি তোমাকে আমি বিশ্বাস করব, ততবার তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আর এইবার তো তুমি পিনাক্ষীর বিশ্বাসও ভেঙেছো। কেন করলে এটা? কেন করলে বলো? তখন তো এই কথা শুনে অনিরুদ্ধ, তারপরে পিনাক্ষী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঈশানী বলে, তোমাকে আমি আর কোনোদিনও বিশ্বাস করব না বাণী। তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার স্নেহ পাওয়ার কোনো যোগ্যই না। আমি বিশ্বাস করলে আমার মেয়ে মৌলিকে বিশ্বাস করব, তোমাকে কেন বিশ্বাস করব আমি? তোমাকে আমি বিশ্বাস করি না। তখনই পিনাক্ষী বলে, অনিরুদ্ধ কেন করলে এটা? হ্যাঁ, আমি শুধুমাত্র প্রমাণ করতে চেয়েছিলাম। প্রমাণ তো হয়ে গেছে যে বাণীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বাণী যেটা দাবি করেছিল সেটা মিথ্যে। তখন অনিরুদ্ধ বলে, মেশো আপনি বিশ্বাস করুন, কোথাও একটা ভুল হচ্ছে। তখনই পিনাক্ষী প্রচন্ড রেগে যায় আর বলে, না অনিরুদ্ধ, আর একটা কথাও তুমি বলবে না। কেন? কিসের জোরে আর কথা বলছো বলো তো? এখানে তো রিপোর্ট, সবকিছু আমাদের হাতে আছে। তাহলে এখনো কেন তুমি এই কথাগুলো বলছো? একদম না, তোমাদেরকে বিশ্বাস করে আমি ভুল করেছি। তখন মৌলি বলে, এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রামাগুলো আমাদেরকে দেখতে হবে? আমার তো ভালো লাগছে না। তখন অন্তরা বলে, তুমি দেখছো না এখানে বৌদির সমস্যা? তুমি বুঝতে পারছো না? না, তোমার মন বলতে কিছু নেই, তাই তো? তখনই মৌলি চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে বাণী ঈশানীর কাছে গিয়ে ঈশানীর পা ধরতে চায় আর বলে, মা বিশ্বাস করুন আপনি আমাকে। তখন ঈশানী বলে, একদম না, তুমি আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। তখন নয়নতারা বলে, কি মিষ্টি ব্যাপার তাই না বাণী? তুমি যা দাবি করেছিলে সেটা তো প্রমাণ হয়েই গেল। এখন আর কি বলবে? কি বলবে তুমি বলো? যা জালিয়াতি শুরু করেছো? তখনই অনিরুদ্ধ বলে, ঠাম্মি মুখ সামলে কথা বলুন। একদম বাণীকে কোনো রকম কোনো খারাপ কথা বলবেন না। তখনই দাদু বলে, একদম না অনিরুদ্ধ, গলা নামিয়ে কথা বলো। আর একটা কথাও বলবে না। তোমরা যে মিথ্যে কথা বলেছো সেটা তো প্রমাণ হয়ে গেছে। এবার এই বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? এই বাড়িতে তোমরা থাকতে পারবে না। তখনই সাথী বলে, অনিরুদ্ধ, বাণী যেটা বলছে সেটা যে সত্যি, সবটা প্রমাণ করে দে না তুই। আমি কিন্তু তোদের অপমানটা আর নিতে পারছি না। সত্যি কথা, বাণী যে সত্যি কথা বলছে সেটা তুই যে করে হোক প্রমাণ কর। তুই তো লেবে গিয়েছিলি বল? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, আমি তো বুঝতে পারছি না কি করে এটা হলো। যখনই বাণী আর আমি ল্যাবে গিয়েছিলাম তখন সেই ছেলেটা বলল যে রিপোর্ট পজিটিভ, বাড়িতে রিপোর্ট পৌঁছে যাবে। যার পরে এই বাড়িতে রিপোর্টটা একটু দেরি করে আসলো। তারপরেও আমি রিপোর্টটা খুলে দেখলাম যে রিপোর্টটা পজিটিভ। কিন্তু হঠাৎ করে রিপোর্টটা এভাবে পাল্টে গেল কি করে? পজিটিভটা নেগেটিভ হয়ে গেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওইদিকে নয়নতারা হাসতে থাকে। তারপরে দেখা যাবে বান্টি বলে, হ্যাঁ এ তো দেখছি সবকিছুই পাল্টে যাচ্ছে, বুঝতে পারছি না। তখনই পিনাক্ষী বান্টির উপর রেগে যায়। ওইদিকে বিদ্যুৎ মনে মনে হাসতে থাকে আর ভাবতে থাকে যে দাদু যখন অসুস্থ হয়েছিল তখনই তো বিদ্যুৎ রিপোর্টটাকে পাল্টে দিয়েছিল। তারপরে পিনাক্ষী সেই রিপোর্টটা হাতে নেয় আর বলে, ল্যাবের সিল সবকিছু অনিরুদ্ধ ঠিক আছে, তারপরেও তুমি কি করে বলছো যে এই রিপোর্টটা মিথ্যে? বলো, কি করে এটা পাল্টে যেতে পারে? কি করে ভুল হতে পারে? কেন বলছো তুমি এসব? তখনই অনিরুদ্ধ বলে, মেসোমশাই আমি তো বুঝতে পারছি না। তখনই বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, ওই ল্যাবের ছেলেটার নাম্বার আছে না আপনার কাছে? ফোন করলেই তো ঠিক হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, দাঁড়াও ফোন করছি। তখনই অনিরুদ্ধ ল্যাবে ফোন করে। ওইদিকে বিদ্যুৎ ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এই রে, রাতুলকে তো কিছু বলাই নেই, রাতুল আবার সবটা বলে দেবে না তো? তখন অনিরুদ্ধ সেই ল্যাবের ছেলেটাকে বলে, আচ্ছা আমরা যখন সকালে গিয়েছিলাম তখন তো আপনি বলেছিলেন রিপোর্ট পজিটিভ। বাড়িতে যখন আসলো রিপোর্টটা তখনও তো পজিটিভ ছিল, কিন্তু হঠাৎ করে এরকম কি করে হলো? তখনই ছেলেটা বলে, না না, আপনারা কি ভুল শুনেছেন নাকি? কখন আমি বললাম যে রিপোর্ট পজিটিভ? আমি তো শুরু থেকে আপনাদের বলেছি যে রিপোর্টটা নেগেটিভ। আসলে পিনাক্ষী রায়ের সঙ্গে আর বাণী চ্যাটার্জির কোনো ডিএনএ টেস্টে ম্যাচই হয়নি। তখন তো এই কথা শুনে বাণী, অনিরুদ্ধ সহ সবাই চমকে যায়। তখনই দেখা যাবে নয়নতারা হাসতে থাকে আর বলে, কি মিষ্টি করে সব ব্যাপারগুলো পাল্টে যাচ্ছে তাই না বাণী? এতদিন নয়নতারা, তারপরে মৌলিক, বিদ্যুৎ, কুয়াশা, ওরা তোমার শত্রু ছিল, আর এখন ল্যাবের ছেলেটাও শত্রু হয়ে গেছে তাই না বাণী? এইভাবে তুমি সবকিছু ষড়যন্ত্র করছো এই বাড়িতে ঢোকার জন্য।
তাই তো? এখন দেখো না কিভাবে তুমি ডিএনএ টেস্ট করেও ধরা পড়লে যে এই বাড়ির মেয়ে তুমি নও, তারপরেও সেটা দাবি করছো যে তুমি যা বলছো তাই সত্যি, তাই তো? ওইদিকে বিদ্যুৎ প্রচন্ড ভয় পায় আর মনে মনে বলে, রাতুল তুই আমাকে বাঁচিয়েছিস, কিন্তু এটার জন্য কত টাকা চাস কে জানে। তারপরে মৌলি বিদ্যুতের দিকে তাকিয়ে হাসতে থাকে, আর ওইদিকে বিদ্যুৎও তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, আমি নিজে বলছি যে এই রিপোর্টটার কোনো কারসাজি হয়েছে, তাই আমি আরেকটা সুযোগ চাই। তখন দাদু বলে, শোনো, তোমাদের না অনেক সুযোগ দেওয়া হয়েছে, তোমাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না, এ বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবে। তারপরে দেখা যাবে সেখানে নকুল চলে আসে আর এসেই বলে, আমি সবকিছুর সাক্ষী। বাণী আর অনিরুদ্ধ মিথ্যে কথা বলছে না। বাণী ঈশানী আর পিনাক্ষীরই মেয়ে, আমি তার সাক্ষী। তখন তো নয়নতারা আর মৌলি ভয় পেয়ে যায়। ওইদিকে ঈশানী তাকিয়ে থাকে। তখন নকুল বলে, হ্যাঁ, আমি সাক্ষী যে বাণী ঈশানী আর পিনাক্ষীরই মেয়ে। তখনই দাদু বলে, এই ও এটারই বাকি ছিল। নয়ন, এটাকে এখানে কে আসতে দিয়েছে? ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। তখন অন্তরা বলে, প্লিজ তোমরা বাবার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। তখনই মৌলি বলে, এই মানুষটা অসুস্থ, তাহলে এই মানুষটাকে বারবার কেন এইভাবে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় বলতো দাদাই? কেন এই লোকটা এখানে এসে সবসময় ঝামেলা করে? তখনই বান্টি নকুলকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তখন মৌলি বলে, আচ্ছা, আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো বলো তো? এবার তো প্রমাণ হয়ে গেল যে বাণী মিথ্যে কথা বলছে। আমি তো বিদ্যুৎকে এই জন্য বিয়ে করে নিয়ে এসেছি, কারণ আমি জানতাম বাণী নিজেকে এই প্রমাণ করার জন্য, এবারে মেয়ে প্রমাণ করার জন্য অনেক কিছু করবে। তাই আমি বিদ্যুৎকে বিয়ে করেছি, কারণ বিদ্যুৎ ভালো হয়ে গেছে। এই বাড়ির সম্পত্তি যেন আমি পাই, এই বাড়িতে আমি যেন থাকতে পারি। তখনই নয়নতারা বলে, একদম ঠিক কথা বলেছে দিদি ভাই, এই বাণীর হাত থেকে বাঁচানোর জন্যই তো দিদি ভাই বিদ্যুৎকে বিয়ে করেছে। কারণ দিদি ভাইয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে তো সমস্যা হয়ে যেত, তাই না? দিদি ভাই এই বাড়ি থেকে চলে গেলে বাণীর জন্য সুবিধা হতো। তখন বাণী তাকিয়ে থাকে আর বলে, এসব কিছু আপনার চক্রান্ত মৌলি দিদিমণি। তারপরেই মৌলি বলে, তোমরা বিশ্বাস করো, বিদ্যুৎ না একদম ভালো হয়ে গেছে, আর আমাকে একটা সুযোগ দাও। আমি যা করেছি আমার পরিবারের কথা ভেবেই করেছি। তখনই বাণী বলে, আপনি মিথ্যে কথা বলছেন, এই সব কিছু আপনার চক্রান্ত, আপনি এই সব কিছু করেছেন আমি জানি তো, বিদ্যুতের সঙ্গে মিলে। তখনই বাণী হাত জোর করে বলে, প্লিজ আমাকে একটা সুযোগ দাও তোমরা সবাই। তখন সাথী বলে, ঈশানী, তুই একবার একটু বোঝার চেষ্টা করো, তুমি বাণীর কথাটা শুনে একটু সুযোগ দাও। তখন ঈশানী বলে, কেন সুযোগ দেবো ওকে আমি? আমি আমার মেয়ের কথা শুনবো, মৌলির কথা শুনবো, আমি বাণীর কথা কেন শুনতে যাব? বাণী আমার কে? বাণী আমার কেউ হয় না, তাই বাণীর আমি কোনো কথা শুনবো না। ওইদিকে মৌলি ভীষণ খুশি হয়ে যায়। তারপরে ঈশানী বলে, এতদিন আমি বাণীকে নিজের মেয়ে ভেবে প্রচন্ড ভুল করেছি, এখন তো বাণীকে আমার মেয়ে ভাবতে ঘেন্না করে, আমার ঘেন্না করে। তখনই বাণী ঈশানীকে কিছু বলতে গেলে ঈশানী ধাক্কা দিয়ে বাণীকে ফেলে দেয়। তখন অনিরুদ্ধ বাণীকে ধরে ফেলে আর জড়িয়ে ধরে রাখে। তখন অনিরুদ্ধ বলে, ব্যাস, অনেক হয়ে গেছে, আমি না আর সহ্য করতে পারবো না। এই বাড়িতে আমরা থাকবো, এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না। এই বাড়িতে যে আমাদের অধিকার আছে সেটা এবার আমরা বুঝে নেব। এই বাড়িতে তো আমাদেরও অংশ আছে মাসিমণি, আমরা ছেড়ে চলে গিয়েছিলাম তো, এইবার আমাদের অংশ আমরা বুঝে নিয়ে আমাদের জায়গায় আমরা থাকবো। আমরা এখান থেকে কোথাও যাব না, আর বাণীও এখান থেকে কোথাও যাবে না। তখন দাদু বলে ওঠে, বাবা অনিরুদ্ধ, এই রূপটা দেখাই বাকি ছিল, তাই তো? তারপরে সাথী বলে, অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছে, আমি অনিরুদ্ধর পাশে আছি এই সিদ্ধান্তে। আমিও এই বাড়িতে থাকবো, এখান থেকে আমিও কোথাও যাব না। তখন দাদু বলে, এই তাহলে তোমাদের আসল রূপ, তাই তো? তখনই সাথী বলে, দেখুন মেসোমশাই, আমরা কিসের জন্য চলে গিয়েছিলাম সেটা আপনি ভালো করে জানেন। আপনার কথার জন্য আমরা চলে গিয়েছিলাম, কিন্তু এখন যেখানে আমার পুত্রবধূর অপমান হচ্ছে, আমার ছেলের অপমান হচ্ছে, সেখান থেকে তো আমরা যাব না, কারণ এই বাড়িতে আমাদেরও অংশ আছে। তাই আমাদের অংশে আমরা থাকবো, এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না। তখন দাদু বলে, বেশ, থাকো তোমরা, আমার কোনো আপত্তি নেই, তবে বাণী এই বাড়ির উত্তরাধিকারী না, বাণীর এই বাড়িতে কোনো অধিকার নেই, সেটা তোমাদের মেনেই থাকতে হবে। বাণী যেই মিথ্যে চক্রান্তটা করেছে সেটা মিথ্যে, সেটা প্রমাণ হয়ে গেছে। তারপরে দেখা যাবে মৌলি বলে ওঠে, অশিক্ষিত গেও সে কিনা এসেছে রায়বাড়ির মেয়ে হতে। তখনই নয়নতারা বলে, লেখাপড়ার কোনো ছিরি নেই, লেখাপড়ার ঠিক নেই, সে কিনা আবার এত বড় স্বপ্ন দেখে। তখনই ঈশানী বলে, যদি ভাগ্যিস লেখাপড়াটা করতে, তাহলে অন্তত রিপোর্টটা পড়ে দেখতে পারতে বানি যে রিপোর্টে কি লেখা ছিল, নেগেটিভ না পজিটিভ। তখনই এই কথা শুনে বাণী খুব কষ্ট পায়। তখন বাণী বলে, আমি লেখাপড়া জানি না বলে আমাকে সবাই অপমান করছেন তো, হেনস্থা করছেন তো, ঠিক আছে, করব আমি পড়ালেখা,
আমিও বলছি আমি পড়ালেখা শুরু করব। আমাকে যেই বাবা লালিত পালিত করে বড় করেছে সেও চাইতো যে আমি লেখাপড়া করি, আমি কালেক্টর হই। তাই আমি এবার লেখাপড়া করব, আমি কালেক্টর হব। আমি আমি এই আপনাদের সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি লেখাপড়া করে নিজের যোগ্যতায় সবটা করে দেখিয়ে দেব। তখন মা, আপনি আমার কথা শুনবেন তো? আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? তখনই ঈশানী বলে, আগে যা বলেছো সেটা করে দেখাও, তারপরে না হয় দেখা যাবে যে আমি তোমার কথা শুনবো না। তখন এই কথা শুনে মৌলি ভয় পেয়ে যায়। তখন মৌলি বলে, আচ্ছা দাদাই, আমি কি একটা সুযোগ পাবো না? বিদ্যুৎ তো ভালো হয়ে গেছে। তখন দাদু বলে, দেখো মৌলি দিদি ভাই, তুমি যখন বিদ্যুৎকে বিয়ে করেছো তুমি বলছো যে বিদ্যুৎ ভালো হয়ে গেছে, তাহলে একটা সুযোগ তোমাদেরকে আমি দিতে পারি। তবে আমি যদি দেখি তুমি সব মিথ্যে কথা বলছো, এই পরিবারের ভালোর জন্য তুমি এই কাজটা করোনি, তাহলে কিন্তু তোমাকে আমি এই সম্পত্তি থেকে বঞ্চিত করব। এটা আমি তোমাকে বলে দিলাম। এবার তুমি কি করবে না করবে সেটা তুমি ভেবে দেখো। তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে মৌলি তার রুমে বসে আছে। ঠিক তখনই বিদ্যুৎ সেখানে আসে। মৌলির দিকে তাকিয়ে থাকলে মৌলি বলে, আমার দিকে তাকিয়ে আছো কি? শোনো, আমি খুব টায়ার্ড আছি, আমি এখন ঘুমাবো, বুঝতে পেরেছো? আমাকে একদম ডিস্টার্ব করবে না। তখনই মৌলির কথা শুনে বিদ্যুৎ বলে, ঠিক আছে ঠিক আছে। তারপর বিদ্যুৎকে কুয়াশা ফোন করলেই বিদ্যুৎ ফোনটা কেটে দেয়। ওইদিকে মৌলি নিজের বিছানায় শুতে গেলেই তখনই বিদ্যুৎ মৌলির সঙ্গে গিয়ে শুয়ে পড়ে। তারপর বিদ্যুৎকে দেখে মৌলি চিৎকার করে ওঠে আর বলে, তুমি তুমি এখানে কি করছো? তখন বিদ্যুৎ বলে, আপনি কি একা ক্লান্ত নাকি? আমিও তো শুয়ে পড়বো, আর তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, তাই না? তাহলে আমরা তো একসঙ্গে ঘুমাবো। তখন মৌলি বলে, শোনো, তোমার সঙ্গে না আমার কোনো বিয়ে হয়েছে, না তুমি আমার স্বামী, তুমি আমার ফলস স্বামী, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে আমার কোনো বিয়ে টিয়ে হয়নি। হ্যাঁ, এখানে এসেছো, আমার উপকার করেছো, টাকা নিয়েছো, তাই প্লিজ ওই সোফায় বা ফ্লোরে ঘুমিয়ে পড়ো। তখন বিদ্যুৎ বলে, শুনুন শুনুন ম্যাডাম, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি আমাকে হালকাভাবে নিচ্ছেন। শুনুন, আমার কাছে এমন বোমা আছে না, যেটা যদি আমি ফাটাই তাহলে না আশেপাশে চারদিকে একদম দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, বুঝতে পেরেছেন? দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি সেই বোমাটা দেখাচ্ছি। এই বলে পকেট থেকে সেই আসল রিপোর্টটা বের করে রিপোর্টটা দেখায় বিদ্যুৎ আর বলে, এটাই হলো আসল রিপোর্ট, যেখানে লেখা আছে পিনাক্ষী রয়ের সঙ্গে বাণীর 100% ডিএনএ ম্যাচ করে গেছে, বুঝতে পেরেছেন? এবার আপনি কি করবেন আপনি ভেবে দেখুন না। এই আসল রিপোর্টটা যদি আমি দেখিয়ে দিই তাহলে কি হবে, বুঝতে পারছেন তো? তখনই মৌলি রিপোর্টটাকে নিয়ে তছনছ করে ছিঁড়ে ফেলে দেয়। তখনই বিদ্যুৎ বলে, কি করলেন মৌলি ম্যাডাম? ছিঁড়ে ফেলে আর কি হবে, এরকম না অনেকগুলো কপি আমার কাছে আছে। এবার একটা একটা করে কপি আপনার কাছে এনে দেবো, আর আপনি ছিড়বেন, তাতেও না আসল কপিটা কিচ্ছু হবে না। তখন মৌলি বলে, এই একটা রিপোর্ট দেখিয়ে আর কতবার ব্ল্যাকমেল করবে বলো তো বিদ্যুৎ? কি কি করতে চাইছো তুমি? তুমি এই বাড়িতে আমার স্বামী সেজে চলে আসলে, তারপরেই আবার এই বাড়ির সম্পত্তির অধিকারও চাইছো, ভাগও চাইছো। আমি তাতেও রাজি হয়েছি, তাহলে কেন এরকম করছো? কি চাও আর? শোনো, একদম আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না। তখন বিদ্যুৎ বলে, শুনুন মৌলি ম্যাডাম, আমি যা বলবো আপনি তাই শুনবেন, না হলে নাতনি আর দাদি মিলে এই সব কিছু খেয়ে নেবেন, সেটা তো আর হতে পারে না। তাই আমি বিছানায় ঘুমাবো, আপনি যান ফ্লোরে গিয়ে ঘুমান। তখন এই বলে বিদ্যুৎ বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে পিনাকি খুব কষ্ট পেতে থাকে। তখনই নকুল সেখানে আসে। তারপর পিনাকি বলে, দাদা তুই আমাকে মিথ্যে কথা কেন বললি? তখন নকুল বলে, না রে, আমি তো তোকে মিথ্যে কথা বলিনি, বিশ্বাস কর, আমি তোকে সত্যি কথা বলেছি, বানি তোদের মেয়ে। তখনই পিনাকি বলে, একদম মিথ্যে কথা বলবি না, ডিএনএ টেস্ট কখনো ভুল হতে পারে না। আমি ডিএনএ টেস্ট করেছি তোর কথার ভিত্তিতে, সেটাও ভুল প্রমাণ হয়েছে। তুই কেন মিথ্যে কথা বললি বল? শুধুমাত্র বাবা তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বলে তার প্রতিশোধ নিলি তুই দাদা? আমি তো ভাবতেই পারছি না। তখন নকুলকে এই কথা বলেই ভুল বোঝে পিনাক্ষী। যা শুনে নকুল খুব কষ্ট পায় আর বলে, পিনাক্ষী তুই ভুল ভাবছিস আমাকে, আমার কথাটা শোন। তখন পিনাক্ষী রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে সকাল হলেই বানি নিজের নাম লেখা বাক্সটা বের করে। তারপর সেখান থেকে বই বের করে পড়তে থাকে। ওইদিকে অনিরুদ্ধ বলে, বানি প্রাইভেট ভাবে তোমার পড়ার জন্য সকল স্কুল থেকেই ফর্ম তুলে এনেছি, তোমার ইন্টারভিউ নেবে, তারপরেই তোমার পরীক্ষা নিয়ে সেখানে তুমি ভর্তি হতে পারবে। তখন বানি বলে, লেখাপড়া তো অনেক আগে ছেড়ে দিয়েছি, আমি কি পড়তে পারবো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ অবশ্যই, তোমাদের মতো বয়সের মানুষদেরও পড়ার সুযোগ আছে, তুমি গিয়ে না অনেককেই দেখতে পারবে। তখনই বানি পড়ালেখা শুরু করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।